কয়েকশো ফুট গভীর গুহার মধ্যে আমরা প্রবেশ করে চলেছি। আমরা দেখব সেই বিখ্যাত, পৃথিবী বিখ্যাত শিবলিঙ্গ গুপ্তেশ্বর মহাদেব। তো সেই গুপ্তেশ্বর মহাদেব, আর সেই গুহা থেকেই আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ঝর্ণা, যা দেখতে পশ্চিমবঙ্গের মানচিত্রের মতো। আরও দেখব নারায়ণের এক শিলা বিশিষ্ট শয়ন মূর্তি, আর এশিয়া তথা ওয়ার্ল্ডের সর্ববৃহৎ শালগ্রাম শিলা। তো চলুন আমরা সেই ছোট্ট ভিডিও শুরু করি প্রথম থেকে। আসলে আজ পোখরাজ দ্বিতীয় দিন। আমরা যাব ওই পাহাড়ের কোলে গুপ্তেশ্বর মহাদেব দেখার জন্য। নতুন শহর, নতুন রাস্তা, স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা চরম আনন্দ। আমরা অবশেষে পৌঁছে গেছি গুপ্তেশ্বর গুহার মেন গেটের সামনে। রাস্তার ধারে মেন গেট, উপরে বাজার আর নিচে গুহা। ভেবেছিলাম পাহাড়ের কোলে হবে, কিন্তু না, একটা শহরের মাঝখানেই রয়েছে এই বিশাল গুহা। আমরা এখন চলেছি গুপ্তেশ্বর মহাদেবের গেট পেরিয়ে ভেতরের জন্য। দুদিকে অনেক দোকান রয়েছে। প্রথম টার্ন এবং দ্বিতীয় টার্ন নেওয়ার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম গুপ্তেশ্বর মহাদেবের মেন দরজায়। প্রবেশ করার পরেই আমরা পেয়ে গেছি গুপ্তেশ্বর গুহা এবং টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমরা নিচেই নেমে যাচ্ছি গুহায় শিবলিঙ্গ দেখার জন্য এবং পাহাড়ি ঝর্ণা দেখার জন্য। জানি না কতটা নিচে আছে শিবলিঙ্গ। তো প্রবেশপথের দুদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, অপূর্ব। আপনি না এলে বুঝতে পারবেন না। যদি এসে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে, আর যদি না এসে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন কত সুন্দর। প্রবেশপথের দুপাশে নয়, এক পাশেই রয়েছে বিভিন্ন কুঠুরির মতো করা আছে, এবং সেখানে বিভিন্ন দুর্গা, মহাদেব, তাদের বিভিন্ন রূপকে এখানে তুলে ধরা হয়েছে। শুনেছি এই গুহাটা নাকি বিশাল। তো চলো, একটা বিশাল এক্সাইটেড নিয়ে আমরা আরও নিচে নেমে এসেছি। বিভিন্ন দৃশ্য গুহার দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে, সুন্দর রং করা হয়েছে। তো অবশ্যই ভালো লাগবে। জানি না, এখনও দেখি ভেতরে কি আছে। আমরা অনেকটা নিচেই নেমে চলে এসেছি। তো ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না, আসলে এটাই হচ্ছে গুহার প্রবেশদ্বারের প্রথম প্রবেশপথ বলতে পারেন। তো আমরা এখন আরও ভেতরে নেমে যাব। তবে রাস্তা কিন্তু খুব পিচ্ছিল, মানে বৃষ্টির জল কোথা থেকে এসেছে জানি না। সম্ভবত গুহা থেকে চুঁয়ে চুঁয়ে এই জলগুলো এসেছে। সামনেই আমরা দেখতে পাচ্ছি নন্দীর, সেই নন্দী থাকার জায়গা। এখানে একটা গণেশ মূর্তি রয়েছে। প্রবেশ করার পরই দেখা যাচ্ছে একটা গণেশ মূর্তি। এই দেখুন সেই গণেশ মূর্তি। তো এই গণেশ মূর্তি অতিক্রম করে আমরা আরও নিচে নেমে যাব। চরম অন্ধকার। যারা আসবেন অবশ্যই লাইট নিয়ে আসবেন। যদিও এখন মোবাইলে লাইট আছে, তাই খুব একটা সমস্যা হয় না। তবে ছবিটা যত পরিষ্কার দেখতে পাচ্ছেন অতটা নয়, ছবিটার লাইটটা একটু বাড়ানো হয়েছে, কারণ ভেতরটা চরম অন্ধকার, কিছুই বোঝা যায় না। তবে এই গুহায় একা এলে বা 2-3 জন মিলে এলে চরম ভয় লাগবে। কাজী যখন আসবেন একটা টুরিস্ট সিজনে এলে খুব ভালো হয়, অনেক মানুষ থাকে, অতটা ভয়ভীতি লাগে না। তো আমাদের এখনও নেমে যেতে হবে। এখানে গ্রিল দিয়ে দেওয়া হয়েছে, যেটা ধরে নামা বা ওঠা যায়। গা ছমছম একটা পরিবেশ। গুহার চারিপাশ ভিজে, দেয়াল ভিজে, এবং স্লিপ কাটারও ভয় রয়েছে। তো আমরা চলে এলাম, অনেকটা চলে এসেছি। এই তো আমরা পেয়েছি গুপ্তেশ্বর মহাদেবকে। এভাবে ঘিরে রাখা হয়েছে। এটাই সেই গুপ্তেশ্বর মহাদেবের শিবলিঙ্গ। মাথায় সাপ রয়েছে। আর এই শিবলিঙ্গ তৈরি করা নয়, এটা এখানেই পাওয়া গেছে, এই অবস্থাতেই পাওয়া গেছে, এবং যে অবস্থায় যেখানে ছিল সেখানেই রাখা হয়েছে। আর তাই এটাই বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। তো এই গুহাটাকে মহাদেবের নামে উৎসর্গ করা হয়েছে। তো মহাদেবের শিবলিঙ্গ দর্শনের পর আমরা আরও নিচে নেমে যাচ্ছি। জানি না কি আছে ভেতরে। তো এখানটা অবস্থা আরও খারাপ, কেন কি খুবই সরু। একজন যাবে আর একজন আসা, দুজনের মধ্যে পাস দেওয়ার সমস্যা। মাথা ঠুকে যাওয়ারও ভয় আছে। সত্যি একটা বিশাল রোমাঞ্চকর ব্যাপার। আপনি যদি আসেন তো ভালো লাগবে, যদি না আসেন তো
কোনো এক সময় কোনো এক টাইমে আসার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন যাতে এখানে আপনি আসতে পারেন। তো আমরা গুহা পথে প্রায় কয়েকশো ফুট নিচে নেমে চলে এসেছি। এখানে একটু শ্বাসকষ্টের ব্যাপার আছে, অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই। নেমে তো যাচ্ছি, আর এটাও বুঝতে পারছি যখন উঠবো কত কষ্ট হবে। তো অনেকেই আসেন, সবাই যায়, অসুবিধা কিছু নেই, তবে ভয় একটা লাগে, জানি না কখন কোন পাথর খসে পড়বে নাকি গুহা মুখ আটকে যাবে। কিন্তু মহাদেবের কৃপায় ও সব কিছুই হবে না, সকলে আসে। আমরা মোটামুটি চলে এসেছি গুহার একেবারে শেষ প্রান্তে। এখান থেকে সিঁড়ি দিয়ে নামার আর একটা এখানে মহাদেব এবং সম্মুখে পার্বতী রয়েছেন। জানি না গুহার মধ্যে এনারা কি করছেন। তো পাহাড় পর্বতে উপরে থাকে এইটুকুই জানতাম। এখন গুহার মধ্যে মহাদেব মূর্তি, সামনে পার্বতীর মূর্তিকে নমস্কার করে আমরা আরও সিঁড়ি পথে নেমে চলেছি নিচে। এখানটায় রেলিং দেওয়া আছে, আর ওই নিচে থেকেই আমরা দেখতে পাবো সেই ঝর্ণা। সরু একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঝর্ণাকে দেখতে পশ্চিমবঙ্গের মানচিত্রের মতোই তো আমার মনে হলো। তবে অপরূপ, এখানে এলে মানে এই ঝর্ণা দেখার পর আপনি ভাবতেই পারবেন না যে কী দেখলেন। কয়েক ঘন্টা থাকতে মন হবে, কিন্তু ভয়ও লাগবে। দেখতেই পাচ্ছেন গুহার দেয়ালগুলো সবই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, কোনোটাই কৃত্রিমভাবে করা হয়নি। বিশাল খাঁজ, সমস্ত দেওয়াল ভিজে, মানে এই ঝর্ণার জল চুঁয়ে চুঁয়ে ভেতরে পড়ে। ভয়, ভীতি এবং একটা ভক্তি, তিনটি এখানে কাজ করবে। তো গুহার দেওয়াল সত্যি খুব, মানে হাত দিলে তো পিচ্ছিল মনে হচ্ছে, কাজে এলে খুব সাবধানে আসতে হবে এখানে। এটা সেই গুহার মধ্যে থেকে বিশাল গুহা। তো আমরা গুহা থেকে এখন বেরিয়ে চলে এসেছি। এখন দেখব সেই এক শিলা বিশিষ্ট নারায়ণের স্বয়ং দৃশ্য এবং পৃথিবী বিখ্যাত শালগ্রাম শিলা, সর্ববৃহৎ। তো আমরা গুহা বাইরে যখন বেরিয়ে আসি, বাইরে বেরিয়ে আসার পর দেখতেন পাচ্ছেন সেই ইগির দিয়ে নেমে গিয়েছিলাম কত গভীরে, গুপ্তেশ্বর মহাদেব গুহা। বলে রাখি, এটা আছে নেপালে। আপনারা নেপাল এলে অবশ্যই এখানে একবার আসবেন। এই সেই নারায়ণের মূর্তি এক শিলা বিশিষ্ট সজ্জায় রয়েছে এবং শিলাটাকে জলে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন নারায়ণ, তিনি শয়ন অবস্থায় রয়েছেন। আর এই নারায়ণের মূর্তি পেরিয়ে একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব এশিয়ার সর্ববৃহৎ শালগ্রাম শিলা। তো চলুন এখন শালগ্রাম শিলাটা দেখে নিই। নারায়ণের মূর্তি পেরিয়ে আমরা একটু এগিয়ে পেয়ে গেলাম বিশাল এক শালগ্রাম শিলা, জাস্ট স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে এবং উপরে সাপ রয়েছে একটা, দেখা যাচ্ছে বিশাল বড়। এই সেই শালগ্রাম শিলা যা পৃথিবীর বিখ্যাত। আর আপনি যদি নেপাল বা পোখরা আসেন তবেই এটা দেখতে পাবেন। কাজেই যারা আসতে পারবেন না তারা এখান থেকেই দেখে নিন। আর নেপালের আরও অনেক এরকম রোমাঞ্চকর ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে সমস্ত ভিডিও দেখতে পারবেন। আশা করি এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে এবং ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, মহাদেবের আশীর্বাদ নেবেন।